ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভবন ধস, সড়ক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি বেড়ে 69, আহত শতাধিক। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ ঘোষণা। শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে ট্রাম্পের আলটিমেটাম, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত আরও 65 ফিলিস্তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পরও কঠোর অবস্থানে ইরান। কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান, জানালেন আরাকচি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের 7 প্রস্তাব প্রধান উপদেষ্টার। প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান, অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এবং 6 বছর পর ফের বাজেট পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেস। অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে ট্রাম্প প্রশাসন। ছাঁটাইয়ের শঙ্কায় সরকারি বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মী। সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মধ্যাঞ্চল। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যে আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি জানায়, স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে, বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি গাজায় শান্তি পরিকল্পনার 20 দফার বিষয়টি মেনে না নেয়, তবে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তার নেই। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে জানিয়েছে হামাস। আর দখলদারদের অব্যাহত আক্রমণে একদিনে প্রাণ হারিয়েছেন 65 ফিলিস্তিনি। এদের মধ্যে 20 জনই মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের ভিতর বেশ কয়েকজন প্রাণ হারান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহে গিয়ে। আগ্রাসন চলে দেইর আল বালাতেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় শান্তি পরিকল্পনার 20 দফা বিষয়ে জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই ভয়াবহ হবে। এর আগে গাজায় তাৎক্ষণিক যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা পেশ করে হোয়াইট হাউস। তাতে যুদ্ধবিরতি, হামাসের হাতে জিম্মিদের বিনিময়, ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কথা উল্লেখ রয়েছে। শুধু ট্রাম্প নয়, হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানানো। বলেন, হামাস যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তবে ইসরায়েল যে কোনো উপায়ে জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনবে।
এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বসে গাজায় গণহত্যামূলক যুদ্ধ থামাতে 20 দফা পরিকল্পনা উন্মোচনের কয়েক ঘন্টার মধ্যেই সুর পাল্টেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা তার নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে, কারণ এ পরিকল্পনায় ইসরায়েলিদের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এছাড়া হামাস নিরস্ত্র হওয়া এবং অস্ত্র হস্তান্তর করতে রাজি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। নরবরে যুদ্ধবন্ধের চেষ্টার মাঝেও প্রিয়জনকে ফিরে পাবার আশায় ইসরায়েলি জিম্মিদের সেনারা। মঙ্গলবার তেল আবিবের রাস্তায় জিম্মিদের পরিবারের সঙ্গে জড়ো হন ইসরায়েলি যুদ্ধরত সেনাদের অভিভাবকও। প্ল্যাকার্ড, ব্যানার হাতে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত বন্ধের দাবি জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলি হুমকি উপেক্ষা করে গাজা অভিমুখে ছুটে চলেছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। গাজার উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে গ্রেটা থানবার্গের নেতৃত্বাধীন এই নৌবহর। ইসরায়েলি হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সব অংশগ্রহণকারী নৌকায় অবস্থান করছেন ও যাত্রা অব্যাহত রয়েছে। 40টির বেশি নৌযান ও 5 শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশ কর্মী, গ্রেটা থানবার্গ সহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এদিকে গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে সরে দাঁড়িয়েছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না। ফলে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়তে পারেন। কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না ইরান। এমনকি দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে স্ন্যাপব্যাক মেকানিজম দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত, সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছিল, ইউরোপীয় কর্মকর্তারাও তা স্বীকার করেছেন, কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেওয়ায় সমঝোতা সম্ভব হয়নি। একই সুরে কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিদেশি অবরোধ বা চাপ সত্ত্বেও ইরান মাথা নত করবে না। নিষেধাজ্ঞা যতই আসুক, নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যে কোনো লক্ষ্য পূরণ সম্ভব বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। একই দিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এ সময় আল আরাজি স্পষ্ট করে বলেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। মৌসুমী সাথী, সময় সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবার জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে $9.60 কোটি অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির 2 নেতা।
প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত, আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan, pursue accountability and restorative justice, dismantle the narco economy, and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে $৯৬ মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $৬০ মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $৩৬ মিলিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। মার্কিন কংগ্রেসে বাজেট পাশ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে শাটডাউন শুরু হয়। শাটডাউনের কারণে প্রায় ৭.৫ লাখ ফেডারেল কর্মী বিনা বেতনে ছুটিতে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ ছাঁটাইয়ের মূল শিকার হবে ডেমোক্রেটরা বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $৪০ কোটি মার্কিন ডলার। মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের বড় দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির দ্বন্দ্বের জেরে পাশ হয়নি নতুন অর্থ বছরের বাজেট। আর এই কারণে স্থানীয় সময় রাত ১২টা থেকে শুরু হয়েছে শাটডাউন। হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত রক্ষা, ইমিগ্রেশন, পরিবহন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অংশ চালু থাকলেও শিক্ষা, খাদ্য, শ্রম দপ্তরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাজেট অফিসের হিসাব অনুযায়ী শাটডাউন চলাকালে প্রতিদিন গড়ে ৭ লাখ সরকারি কর্মীকে কাজ থেকে বিরত থাকতে হবে। এতে দৈনিক ক্ষতি হবে অন্তত $৪০ কোটি। সেনা সদস্যদের কাজ চালিয়ে যেতে হবে, তবে বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যদিও সংবিধানের কারণে কংগ্রেস সদস্যদের বেতন চলবে যথারীতি। শাটডাউনের অনেক ইতিবাচক দিক আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এতে অপ্রয়োজনীয় খাত বাদ দেয়া যাবে, গণছাঁটাই করা সহজ হবে। তার দাবি, ছাঁটাইয়ের শিকার হবেন মূলত ডেমোক্রেট কর্মচারীরা। ডেমোক্রেটরা শাটডাউন চাইছে, আমরা না। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি, কোটি কোটি ডলার বিনিয়োগও করেছি। এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচল অবস্থা তৈরি হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদেই হয়েছিল ৩৫ দিনের দীর্ঘতম শাটডাউন। ১৯৯৫ সালে বিল ক্লিন্টনের সময় হয়েছিল ২১ দিনের। আর ওবামার শাসনামলে ১৬ দিনের শাটডাউনের
ছিল মার্কিন প্রশাসন। রোনাল্ড রিগানের আমলে হয়েছে সর্বাধিক 8 বার, তবে বেশিরভাগই ছিল স্বল্পমেয়াদী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার রাশিয়ার, অন্তঃসত্ত্বা নারী সহ নিহত 5, ঝুঁকির মধ্যে পারমাণবিক কেন্দ্র, দাবি জেলেনস্কির। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। অথবা নন্টে ফন্টে বা বাটুল দি গ্রেট, বাংলা সাহিত্যের রম্য রচনার একেবারে বলা চলে সেরা স্রষ্টা নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথের জন্ম হয়েছিল কলকাতার অদূরে হাওড়ায় 1925 সালে এবং তার মৃত্যু হয়েছিল 2022 সালে। এই রম্য লেখকের সামনে রেখেই মূলত এই উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে, কুমোরটুলি সার্বজনীন পুজো মণ্ডপে তার সৃষ্টি, বাংলা সাহিত্যের যে অনবদ্য সৃষ্টি, সেই অনবদ্য সৃষ্টিকে কিন্তু আজ এই উত্তর কলকাতার অন্যতম একটি পূজা মণ্ডপ এই কুমোরটুলি সার্বজনীনে নিয়ে আসা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা মহানবমীর কলকাতায় এখন বৃষ্টি বিঘ্নিত কলকাতায় সাধারণ দর্শনার্থীরা ছাতা মাথায় নিয়ে এখন মণ্ডপে মণ্ডপে ফিরছেন। আলিপুর আবহাওয়া দপ্তর শুরু থেকেই যেটি বলছিল যে এই দুর্গা উৎসবে বা শারদীয় দুর্গা পুজোতে এবার ভাসিয়ে নিয়ে যেতে পারে আবহাওয়া। ইতিমধ্যেই আমরা গত কয়েকদিন ধরে প্যাচে গরম অনুভব করেছি। গতকালকেও আমরা দেখেছি যে কোথাও হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু কলকাতার বিভিন্ন এলাকা থেকে গুড়ি বা কোথাও মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে বজ্রপাতের খবর কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি যে উত্তর কলকাতায় কুমোরটুলি সার্বজনীন পুজো মণ্ডপের সামনে রয়েছি, ঠিক করছে দর্শনের ঠিক করছে, মাথা নেই, সব ছাতা রয়েছেন, কিন্তু অসংখ্য দর্শনার্থীরা এই গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মণ্ডপের দিকে তাদের সবারই লক্ষ্য যে মণ্ডপের দিকে যাবে। আপনি জানেন যে আজকে মহানবমীর যে ধর্মীয় রীতি আনুষ্ঠানিকতা, সকালবেলা মহানবমীর পুজো পাঠ, তারপর পুজো পাঠ, তারপরে অঞ্জলি হয়েছে এবং তারপর হোম যজ্ঞের মধ্য দিয়ে প্রথম পর্বের যে ধর্মীয় রীতি বা আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। বিকেল বেলা যথারীতি আরতি অনুষ্ঠান হবে এবং সন্ধ্যা পুজোর মধ্য দিয়ে মহানবমীর যে সারাদিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই শারদীয় দুর্গা উৎসবের আজকে চতুর্থ দিন দুদিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যে মহাপুজোর আজকে একেবারে চতুর্থ দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানবমীর পুজো, অন্যদিকে মাকে কিন্তু বিদায় জানানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, কারণ মা আর কয়েক ঘন্টা মর্তে রয়েছেন। মা দেবী, মা দুর্গা দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার জন্য মা মর্তে এসেছেন। দেবী পক্ষের পর আমরা দেখেছি যে বোধনের মধ্য দিয়ে মহাষষ্ঠীতে মা মর্তে এসেছেন এবং মা আজকে মহানবমীর পুজো নিচ্ছেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু আগামীকাল অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে দশমী হবে এবং দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা কিন্তু তার নিজ গৃহে কৈলাসে ফিরবেন। সে কারণে সনাতন ধর্মাবলম্বী বাঙালিরা কিন্তু একদিকে এই তাদের শারদ উৎসবের চূড়ান্ত পর্বে মহানবমীর আনন্দ তারা নিংড়ে নিচ্ছেন, অন্যদিকে কোথাও বেদনা বিধুর সুর এবং মুখচ্ছবিও দেখা যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের, কারণ মা তো আর কয়েক ঘন্টা রয়েছেন, তারপরে মাকে তো ফিরে যেতে হবে তার স্বামী গৃহে, নিজ গৃহে। তো সব মিলিয়ে এই বৃষ্টি বিঘ্নিত মহানবমীর বিকেলে থেমে নেই দর্শনার্থীদের ভিড়, সবারই গন্তব্য নির্দিষ্ট বাকেট লিস্টে থাকা মণ্ডপগুলোতে। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার এই কুমোরটুলি সার্বজনীন এই পুজো মণ্ডপে, এখানেও কিন্তু একই রকম ভাবে বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু লাখো মানুষ এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছেন দেবী দর্শন করার জন্য। তো এই ছিল আমার কাছে মহানবমীর এই বিকেলে আমার কাছে থাকা শারদীয় দুর্গা উৎসব সম্পর্কে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দুর্গাপূজার খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। আবারও কেঁপে উঠল ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। আলাদা হামলায় এক নারী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। রুশ হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের অন্যতম মদ উৎপাদনকারী কারখানা। এ অবস্থায় পারমাণবিক কেন্দ্রে ঝুঁকির মধ্যে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যত দিন যাচ্ছে ততই আগ্রাসী হয়ে উঠছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। সুমি অঞ্চলের আবাসিক ভবনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 সদস্য। এদের মধ্যে 2 শিশু ও গর্ভবতী নারী রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান ওই নারী যমজ সন্তানের প্রত্যাশায় ছিলেন। ভবনের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয় তার মরদেহ। একই দিনে দিনের বেলাতেই হামলায় কেঁপে ওঠে শিল্পনগরী দিনিপ্র। শহরের কেন্দ্রস্থলে অফিস ভবন, হাসপাতাল ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ওডেসা অঞ্চলে রুশ বিমান হামলায় ধ্বংস হয়েছে একটি মদ তৈরির কারখানা। শত শত ওয়াইন ও ব্র্যান্ডির বোতল ভস্মীভূত হয়ে গেছে। কোম্পানি জানায় 2.5 লাখ বোতলের বেশি আগুনে পুড়ে গেছে। রাশিয়ার অব্যাহত হামলায় প্রায় অকেজো হয়ে পড়েছে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র। রুশ গোলাবর্ষণে বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জরুরি জেনারেটরের উপর নির্ভর করছে পুরো স্থাপনাটি। তবে একাধিক জেনারেটর অকেজো হয়ে যাওয়ায় বিপদ বাড়ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার চলমান হামলার কারণে বিদ্যুৎ কেন্দ্রের লাইনের মেরামত ও মৌলিক নিরাপত্তা পুনরুদ্ধারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এটি সবার জন্যই হুমকি। বিশ্বের কোনো সন্ত্রাসী কখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার মতো এমন সাহস দেখায়নি। সংকটের মধ্যে কিয়েভ সফরে গেছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্সেস অ্যান। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি যুদ্ধাহত শিশু ও বাস্তুচ্যুতদের সঙ্গে সময় কাটান তিনি। নিহত শিশুদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রানী দ্বিতীয় এলিজাবেথের একমাত্র কন্যা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার পোদলস্ক শহরে অবস্থিত শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জিও পোদলস্ক। এখানে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে তাদের তৈরি সরঞ্জাম। জিও পোদলস্ক ঘুরে এসে ওমর ইনানের রিপোর্ট। রাশিয়ার এই জিও পোদলস্ক শিল্প প্রতিষ্ঠানেই বানানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই তৈরি হয় এসব যন্ত্রপাতি। উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ডিজাইন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফাইনাল টেস্টিং পর্যন্ত সবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্টরা। জিও পোদলস্ক শুধু সরঞ্জাম তৈরি নয়, বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি উন্নয়নে সক্রিয় সহযোগিতা করছে বলে জানালেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের কর্মকর্তারা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে বলে জানালেন রোসাটমের বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে জিও পোদলস্কের তৈরি সরঞ্জাম। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সবচেয়ে বড় কারখানা এই জিও পোদলস্কে ভারী সব সরঞ্জামাদের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো অন্য দেশেও স্থাপন করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় সব ভারী সরঞ্জামাদি বানানো হয় এখানকার কারখানায়। জিও পোদলস্ক থেকে ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের ৭৬তম জাতীয় দিবস উপলক্ষে হংকংয়ে বর্ণিল আয়োজন, পতাকা উত্তোলন ও সামরিক কুচকাওয়াজ, আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার প্রত্যয়। রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনী। প্রদর্শনীতে পতাকা হাতে রুশ ও উত্তর কোরীয় সেনাদের ছবি থেকে শুরু করে যুদ্ধের দৃশ্য পর্যন্ত সবই তুলে ধরা হয়েছে দুই মিত্র দেশের সম্পর্কের প্রতীক হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের করমর্দনের বিশাল ছবি দর্শকদের অভ্যর্থনা জানাচ্ছে। সাজানো হয়েছে ১০০রও বেশি ছবি ও শিল্পকর্ম। এমন চিত্রের দেখা মিলল রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রীয় সজ্জা শিল্প জাদুঘরে, যেখানে চলছে উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনী। উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনীতে বিশেষভাবে জায়গা পেয়েছে যুদ্ধচিত্র, যেখানে কুর্স্ক অভিযানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে উত্তর কোরীয় সেনাদের লড়াইকে বিজয়ের স্মারক হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি মিসাইল উৎক্ষেপণ, ফসল ঘরে তোলা কৃষক কিংবা সুখী পরিবার সবই রয়েছে প্রদর্শনীতে।
কেবল যুদ্ধ নয়, কৌশলগত সম্পর্ক স্পষ্ট হয় বিশেষ এ প্রদর্শনীতে। গেল বছর পুতিন কিম স্বাক্ষরিত চুক্তিতে ছিল পারস্পরিক প্রতিরক্ষা ধারা। এরপর থেকে সরাসরি ট্রেন ও ফ্লাইট চালু হয় মস্কো পিয়ংইয়ং রুটে। এমনকি রুশ পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার সমুদ্র তীরবর্তী রিসোর্টও প্রচারে এসেছে। উত্তর কোরিয়াকে নিয়ে তাদের পূর্বধারণা বদলেছে বলে জানান দর্শনার্থীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাষ্ট্র থেকে নির্বাসিত 120 ইরানি নিজ দেশে ফিরবেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তেহরান। নির্বাসিতদের বেশিরভাগই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এদের মধ্যে কেউ কেউ বৈধ বসবাসের অনুমতিপত্রও পেয়েছিলেন। তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্মতি চেয়েছে বলে জানিয়েছে ইরান। কাতারের মাধ্যমে নির্বাসিতদের ফেরত পাঠানো হচ্ছে। ধাপে ধাপে মোট 400 ইরানিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়। এডেন উপসাগরে নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। স্থানীয় সময় সোমবার ইসরায়েল অভিমুখী জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে হাউথি বিদ্রোহীর মুখপাত্র। এই ঘটনায় আহত হয়েছেন জাহাজের 2 নাবিক। পরে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 2023 সাল থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে তেল আবিব সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হাউথি যোদ্ধারা। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণে সহায়তার আশ্বাস দিয়েছে নিউ সাউথ ওয়েলসের সরকার প্রধান। সিডনিতে 2 দিনব্যাপী বিজনেস এক্সপো উদ্বোধন করেন তিনি। বলেন, যৌথ বাণিজ্য উদ্যোগ 2 দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জানান, আগামীতেও এ ধরনের আয়োজন করে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে চায় তার সংগঠন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন সাম্বির রূপম। অস্ট্রেলিয়ার সিডনির মেসনিক সেন্টারে জমকালো আয়োজনে উদ্বোধন হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025। এই আয়োজনের উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার। এরপর তিনি ঘুরে দেখেন বাংলাদেশি তৈরি পোশাক, পাট সহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শনী। পরে 2 দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ বান্ধব বাংলাদেশি পণ্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 2 দেশের যৌথ উদ্যোগে বাণিজ্য সম্ভাবনা এগিয়ে নেওয়া সম্ভব। Bangladeshi Australians are incredibly educated as a group of people. More than 2/3 hold higher education university degrees. Younger than the rest of the population, they're often raising families. এ সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি 2 দেশের বাণিজ্য সম্প্রসারণে কাজ করার কথা জানান। Special heartfelt welcome to the Honourable Chris Minns MP, Premier of New South Wales. Premier Minns has been constant source of encouragement and support for us. And we are deeply grateful for the vision and strength they bring to the table. 2 দিনের এ আয়োজনে পণ্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে 5টি সেমিনার থাকছে। এছাড়াও আলাদা বিজনেস মিটিং করতে পারবেন ব্যবসায়ীরা। এক্সপোর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য থেকে উদ্বোধন হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে বিজনেস এক্সপো 2025। সিডনিতে এই এক্সপোর মধ্য থেকে বাংলাদেশি উদ্যোক্তারা জানান দিতে চান আগামীতে অস্ট্রেলিয়ার বাজারে কোন ধরনের পণ্যের প্রসার ঘটাতে চায় বাংলাদেশ। পাশাপাশি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে যে সেমিনার হচ্ছে, সেই সেমিনারগুলো থেকে বাংলাদেশের পণ্য গুণগত মান এবং আগামীতে বিনিয়োগের দ্বার কিভাবে উন্মোচন করা যায় সে বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। চীনের 76তম জাতীয় দিবস উপলক্ষে হংকংয়ে আয়োজন করা হলো পতাকা উত্তোলন ও সরকারি সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত ছিলেন হংকংয়ের প্রধান নির্বাহী ও চীনের হংকং ম্যাকাও বিষয়ক দফতরের প্রধান। এছাড়াও জাতীয় সুরক্ষা কার্যালয়ের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্থানীয় সময় বুধবার ভিক্টোরিয়া হারবারের কনভেনশন সেন্টারের সামনে চীন ও হংকংয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। জাতীয় দিবসের এই আয়োজনে উপস্থিত ছিলেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ও চীনের হংকং ম্যাকাও বিষয়ক দফতরের প্রধান ঝৌঝি। পাশাপাশি জাতীয় সুরক্ষা কার্যালয়ের প্রধান দং জিং ওয়ে সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জন লি। তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতি দ্রুত নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করছে। উদ্ভাবন, সংস্কার ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সংস্কার করি এবং উদ্ভাবনে অগ্রসর হই, তবে হংকং অবশ্যই আরো সুন্দর হবে, উজ্জ্বল আলোয় দীপ্ত হবে। আমি আমাদের মাতৃভূমির সমৃদ্ধি ও শক্তি এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করছি। জন লি আরও জানান, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আইন কাঠামো ও প্রয়োগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। তিনি আরও বলেন, নিরাপত্তা সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করাই হবে প্রশাসনের মূল লক্ষ্য। অর্জিতা শহীদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভবন ধস, সড়ক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি বেড়ে 69, আহত শতাধিক, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ ঘোষণা। শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে ট্রাম্পের আলটিমেটাম, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত আরও 65 ফিলিস্তিনি। এবং 6 বছর পর ফের বাজেট পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেস। অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে ট্রাম্প প্রশাসন, ছাঁটাইয়ের শঙ্কায় সরকারি বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মী। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। নিবিড়, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।